আজকে ইডি এবং সিবিআই এর তদন্তের হাত থেকে নিজের দলকে, নিজের দলের দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে মানুষের দেহ করের কোটি কোটি টাকা দিল্লিতে খরচা হলো এবং যেভাবে ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক মামলায় তৃণমূল কংগ্রেস পরাজিত হলো, আজকে সেই হতাশা থেকে, সেই পরাজয়ের আতঙ্ক থেকে একদিকে যেমন আক্রমণ চলেছে সারা রাজ্যব্যাপী, সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে, গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে সাংবিধানিক সংকট তৈরি করেছিলেন, কিন্তু যেভাবে শুনানির দিন হাইকোর্টের মধ্যে আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের সমস্ত আইনজীবীরা সেখানে ঢুকে যে পরিস্থিতি তৈরি করলেন যাতে শুনানি বন্ধ হয়ে গেল। এখন তো দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেস সমস্ত তৃণমূলপন্থী আইনজীবীদের সেখানে জড়ো হতে বলেছিলেন। অর্থাৎ বিচার ব্যবস্থার উপরে এই আক্রমণ ভারতের সাংবিধানিক পরিকাঠামোকে পশ্চিমবঙ্গে ভেঙে দিল। এ রাজ্যে সাংবিধানিক সংকট শুধু নয়, এ রাজ্যে পুরো সাংবিধানিক পরিকাঠামোটা ভেঙে গেছে। আজকে মানুষ পথে ঘাটে প্রশ্ন করছেন যে এখনো এই সরকারটাকে টিকিয়ে রাখা হয়েছে কেন। কিন্তু আমরা আবার বলছি, আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেব। আজকে যেভাবে একটা তদন্তকারী সংস্থার উপরে আক্রমণ নামিয়ে আনা হচ্ছে, তাও একটি বেসরকারি সংস্থার জন্য, তাহলে স্বাভাবিকভাবেই তো মানুষের মনে প্রশ্ন উঠবে যে ঘটনাগুলো কি। মুখ্যমন্ত্রী যে গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং যে গাড়ি দেখে তিনি বেরিয়ে গেলেন, দুটো নাম্বার প্লেট কিন্তু এক নয়। এটা সংবাদ মাধ্যমে প্রতিষ্ঠিত, আপনারাই সংবাদ মাধ্যম থেকে সেটা প্রমাণ করছেন। এখন সবুজ ফাইলের মধ্যে কি ছিল, তো স্বাভাবিকভাবেই জনমনে প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই যে তথাকথিত কয়লা কেলেঙ্কারির সঙ্গে তৃণমূল কংগ্রেসের কতজন নেতা জড়িত তাদের নাম বেরিয়ে পড়বে, সরাসরি তৃণমূল কংগ্রেসের কাছে কত ফান্ড ট্রান্সফার হয়েছে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে গোয়ার নির্বাচনে নাকি এখান থেকে কিছু মানুষ বলছেন এবং স্বাভাবিকভাবেই বলবেন যখন মুখ্যমন্ত্রী ফাইল ছিনিয়ে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রী কার্যত কয়লা কেলেঙ্কারি এবং হাওয়ালা নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বা ব্যক্তিগত কিছু মানুষের বিরুদ্ধে অভিযোগ ছিল, তার উপরে এই ছিনতাই করে তিনি তো নিজেই শিলমোহর লাগিয়ে দিলেন যে সেটাকে খুলে দেখতে হবে। এই যোগসূত্র পাওয়ার জন্য একটা তদন্তকারী সংস্থার তদন্ত চলছে এবং প্রত্যেকটা তদন্ত পশ্চিমবঙ্গে চলছে মহামান্য আদালতের নির্দেশে। সবকটাই কার্যত কোর্ট মনিটরড এনকোয়ারি, এবং বহু ক্ষেত্রে অতীতেও দেখা গিয়েছে যে তদন্তের গতি স্লথ হয়ে যাবার জন্য ইডি এবং সিবিআইকে আদালতে ভৎসনার সম্মুখীন হতে হয়েছে। তদন্তের গতি ত্বরান্বিত হলেই রাজনৈতিক প্রতিহিংসা, এই বিবৃতি কতদিন পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবেন? সংবিধানের কোন শক্তি বলে মুখ্যমন্ত্রী সেদিন ওখানে পৌঁছে গিয়েছিলেন? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন। এটা শুধু বিরোধী দল হিসেবে বিজেপির প্রশ্ন নয়, এই প্রশ্ন আজকে সমস্ত মানুষের প্রশ্ন। যে আজকে যেভাবে রাজ্যের প্রশাসনের একটা দলীয়করণ করে দিলেন, সেখানে পুলিশের ডিজি এবং সিএস চিফ সেক্রেটারি কি করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? মুখ্যমন্ত্রীর এই ফাইল ছিনতাইয়ের সহযোগিতা যদি কোনো আইএস অফিসার, আইপিএস অফিসার করেন, সেটা কতটা আইনসিদ্ধ, এটা নিয়ে তো আমরা জানাচ্ছি ভারত সরকারকে, যেখানে কোন রাজত্ব চলেছে, যে পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে গেল। এর আগেও আরেকবার দেখা গেছিল রাজীব কুমারের বাড়িতে রেডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে রাজ্য পুলিশের বিভিন্ন সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর থেকে শুরু করে আইপিএস অফিসাররা কি ভূমিকায় ছিলেন, সেটাও কিন্তু মানুষের দৃশ্যমানতায় ছিল এবং মানুষের স্মৃতিশক্তিটাকে এতটা দুর্বল মনে করার কোনো কারণ নেই। একইভাবে তারা সেই কাজ চালিয়ে যাচ্ছে। রাজ্য পুলিশকে ব্যক্তিগত কাজে ব্যবহার করবার যে দৃষ্টান্ত তৃণমূল কংগ্রেস রাখলো এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাখলেন, এতে আমার মনে হয় যে অত্যন্ত দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে মুখ্যমন্ত্রী নিজেই নিজের রাজনৈতিক উচ্চতাকে পিছন থেকে ছুরি মেরে দিলেন।
তৃণমূল কংগ্রেস আর দুর্নীতি সমর্থক শব্দ। মুখ্যমন্ত্রীর এই ফাইল চিন্তায় সেটাকেই প্রতিষ্ঠিত। তিনি যে ফাইলগুলো নিয়ে এলেন, যাদের সঙ্গে দিয়ে গেলেন, ব্যক্তিগত দেহরক্ষী কোনো জায়গা থেকে ভাড়া করার বাউন্সার নয়, তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মচারী, পশ্চিমবঙ্গের পুলিশ। আজকে তাদের নিয়ে মুখ্যমন্ত্রী এই কাজে নেমে পড়লেন। আর সারা ভারতবর্ষ যখন এইটা নিয়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস ভর্ৎসিত হচ্ছে, মানুষ হাসছে, একটা লজ্জাস্কর অবস্থায় যখন পৌঁছে গেছে গোটা রাজ্য, ঠিক সেই সময় আবার আরেকবার আলোচনার মুখ ঘোরানোর জন্য ধারাবাহিকভাবে যে আক্রমণ চলছিল বিরোধী দলনেতার উপরে, সেই বিরোধী দলনেতার উপরে আক্রমণ। আজকে আরেকটি প্রতিবাদ মিছিল মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক, অসাংবিধানিক এই আক্রমণের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে, এই সরাসরি গুন্ডাবাজির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের, যারা সব রাজ্য জুড়ে যা চলেছে, তার প্রতিবাদে আজকে 4টের সময় আরেকটি মিছিল বেরোচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে রাসবিহারী পর্যন্ত। কারণ তৃণমূল কংগ্রেস যদি মনে করে দিনের পর দিন বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করে, বিজেপি কর্মীদের খুন করে, 300-র বেশি বিজেপি কর্মীকে গত 14 বছরে খুন করা হয়েছে, এত গণধর্ষণ করা হয়েছে, এভাবে বিজেপিকে দমিয়ে রাখা যাবে? বা তৃণমূল কংগ্রেস বিভাজন এর রাজনীতি, সাম্প্রদায়িকতার রাজনীতি, মৌলবাদের কাজে আত্মসমর্পণের রাজনীতি, র্যাডিক্যালাইজেশনের জন্য জমি তৈরি করে দেবার রাজনীতি, পশ্চিমবঙ্গকে প্যাসেজ বানিয়ে ফেলে বিভিন্ন জায়গায় অনুপ্রবেশকারীদের পাঠিয়ে দেবার রাজনীতি, মুর্শিদাবাদকে এপিক সেন্টার বানিয়ে সেখান থেকে বিহারের বিভিন্ন জায়গায়, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পাঠিয়ে সেখানে আদিবাসীদের জমি কেড়ে যে ল্যান্ড জিহাদ চলেছে, আজকে তাকে সমর্থন করবে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষও তার জবাব দেবে। তো স্বাভাবিকভাবেই আজকে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে, ওই সবুজ ফাইলের মধ্যে কি ছিল, গোয়ার যোগসূত্র, কোনো বিশেষ নেতার নাম, হাওয়ালা করে টাকা দেশের অন্য কোনো জায়গায় গেছে কিনা, গাড়ির নাম্বার প্লেটের বদল কি করে হয়ে গেল, গাড়ির পরিবর্তনকে কেন করা হলো, তাহলে শুধুই ওই 4টি কাগজ সেখান থেকে নিয়ে আসা হয়েছিল, নাকি অনেক বেশি নথিপত্র ওই অফিস থেকে তুলে আনা হয়েছিল, পুলিশকে কাজে লাগিয়েছে? এগুলো কিন্তু আমাদের অজানা। কারণ ইডি কি করছে, ইডি এদের কি করে প্রতিহত করবে, ইডির বিরুদ্ধে যে আক্রমণ করছে তারা কি করে আত্মপক্ষ সমর্থন করবে, বা তাদের নির্দিষ্ট কি অভিযোগ আছে এই তথাকথিত তৃণমূলের ভাষার বহিরাগতর বিরুদ্ধে, সেটা ইডি বলতে পারবে, এটা বিজেপির কাজ নয়। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষের প্রশ্ন যে কথা উঠে আসছে, স্বাভাবিকভাবে বিরোধী দল হিসেবে আমরা সেটাকে অ্যাড্রেস করছি। আমরা অ্যাড্রেস করছি এ কারণেই, কারণ আমরা বারবার বলছি এ রাজ্যের যে আইন শৃঙ্খলা আছে সেটা কার্যত, সেটার সম্পর্কে কোনো কথা বললে মানুষ হাসছে। সেদিন একজন বলছেন, একটা জায়গায় একটা দেখলাম, মানে পশ্চিমবঙ্গ যৌতুক নিয়ে এত হাস্য কৌতুক শুরু হয়ে গেছে চারিদিকে, বলছেন বেঙ্গলস মিনস ডেভেলপমেন্ট অ্যাজ ইফ পাকিস্তান মিনস পিস। তো এই পর্যায়ে আজকে রাজ্যকে যারা নিয়ে চলে গেছে, রাজ্যে কার্যত বিনিয়োগ শূন্য হয়ে গেছে। ৩,৫০০ থেকে বেশি কোম্পানি আজকে তাদের হেডকোয়ার্টার এখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এখান থেকে শ্রমিক চলে যাচ্ছে, এখান থেকে শিল্পপতি চলে যাচ্ছে, এখান থেকে ছাত্র চলে যাচ্ছে। এই এক্সোডাসকে এই সরকার রক্ষা করতে পারেনি। এই সরকারের একমাত্র কাজ হচ্ছে সমস্ত প্রতিবাদী কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করার, সমস্ত প্রতিবাদকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করার, সংসদীয় গণতন্ত্রে যা স্থান মুখ্যমন্ত্রীর পরে, তাকে পছন্দ হোক বা না হোক, তাকে দেখে শরীরের মধ্যে যদি কোনো ধরনের উত্তেজনা তৈরি হয় বা কোনোভাবে তার উপস্থিতিকে ইরিটেট করে, সেটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখলেই কুচকুচ হতা হয়, এটা হবে। আর শুভেন্দু অধিকারীর গাড়ি দেখলেই সেটার উপরে হামলা চলবে, এটা কতদিন চলতে পারে? গাড়ির শুধু শুভেন্দু অধিকারীর উপরে হামলা নয়, আমাদের দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন 16 বার তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী, আগে যিনি সভাপতি ছিলেন
ডক্টর সুকান্ত মজুমদার একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার গাড়ির ওপরে সমস্ত জায়গায় তো হামলা হয়েছে, কিন্তু সাম্প্রতিককালে দক্ষিণ 24 পরগনায় পুলিশের উপস্থিতিতে যে অবস্থা তাকে ফেস করতে হয়েছে সেটাও সর্বজন বিদিত। কোভিডের সময় আমাদের সাংসদরা তারা রিলিফ পর্যন্ত দিতে পারেননি মানুষের কাছে নিজের নির্বাচনী কেন্দ্রে গিয়ে। তৎকালীন আমাদের মন্ত্রী দেবশ্রী চৌধুরীকে কলকাতায় গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছে। সুকান্ত মজুমদার দলের সভাপতি, সাংসদ ছিলেন, আজকে তিনি পর্যন্ত কোনো ত্রাণ বন্টনে যেতে পারেন। আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি যারা ছিলেন, 18 জন জনপ্রতিনিধি, তারা নিজের নির্বাচনী কেন্দ্রে ত্রাণ পর্যন্ত তৃণমূলের তাদের বন্টন করতে দেওয়া হয়নি। বিধায়কদের ক্ষেত্রেও একই অবস্থা, সমস্ত জনপ্রতিনিধিকে আটকে দেওয়া কোভিডের সময়। যা বিলি করবে তৃণমূল কংগ্রেস বিলি করছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প রাজ্যে আটকে আছে। 43টা রেলের প্রকল্প আজকে রাজ্যে হচ্ছে না। আয়ুষ্মান ভারত থেকে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষকে, 70 বয়সের মানুষকে আজকে দূরে সরিয়ে রাখা হয়েছে। যে রাজ্যে 40 লক্ষের মতো পরিযায়ী শ্রমিক আছে, তাদের হাতে যদি আয়ুষ্মান কার্ড থাকতো, তারা পশ্চিমবঙ্গের বাইরে যে কোনো জায়গায় তারা গিয়ে যে কোনো হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারতো। কিন্তু আজকে সেই সুবিধা থেকে আজকে তারা বঞ্চিত হচ্ছে এই সরকারের কারণে। এই স্বৈরাচারী, সংবিধান বিরোধী, প্রতিহিংসা পরায়ণ, অমানবিক এই সরকারকে উৎখাত করাই আমাদের একমাত্র লক্ষ্য। এবং পশ্চিমবঙ্গের মানুষ সাম্প্রতিক ঘটনা দেখে এবং মুখ্যমন্ত্রীর এই ইডিকে কেন্দ্র করে, ইডি রেডকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য উঠে এসেছে, তার যে শরীরী ভাষা, তিনি যেভাবে আক্রমণ করেছেন, তো স্বাভাবিকভাবেই আজকে পশ্চিমবঙ্গের মানুষও সেটা বুঝেছেন এবং তারাও ঐক্যবদ্ধ যে এই সরকারের সময় শেষ। ধন্যবাদ। কিন্তু তার মধ্যে স্টিকার ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আইপ্যাকের গাড়িতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টিকার এক কেন? সেই গাড়ি আবার কংগ্রেসের এক নেতাকে ধাক্কা মেরেছে বলে তিনি অভিযোগ করছেন। কিন্তু একটি বেসরকারি সংস্থার গাড়ি, সেখানে পশ্চিমবঙ্গ সরকারের লোগো, স্টিকার সব ছিল। আমরা তো আগেই বলেছি এখানে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। সরকারের বাইরে থেকে দীর্ঘদিন যাবৎ আরেকটি সমান্তরাল সরকার চলেছে, যেটা শুধু বেআইনি নয়, অসাংবিধানিক। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা হয়েছে। এটা একজন ব্যক্তি, তিনি সরকার পরিচালনা করছেন, তিনি পঞ্চায়েত বদলে দিচ্ছেন, পুলিশকে অর্ডার দিচ্ছেন, পুলিশ আবার পঞ্চায়েত প্রধানকে ডেকে পাঠিয়েছে। এগুলো তো সব আপনারাই দেখিয়েছেন আমাদের। তো তিনি তো এই সরকারের কেউ নন, তিনি বাইরে থেকে সরকার চালাচ্ছেন। আর যে সংস্থার জন্য মুখ্যমন্ত্রী চোখে জল ফেলছেন, যাদের রক্ষা করবার জন্য ওখানে পৌঁছে গেছেন, তারাই তো এখন তৃণমূল দলটা পরিচালনা করছে। আগে দল চালাতো, এখন সরকার চালাচ্ছে। কার্যত মুখ্যমন্ত্রী শুধু চেয়ারে মুখ্যমন্ত্রী আছেন, মুখ্যমন্ত্রীর হাতে কোনো ক্ষমতা নেই, মুখ্যমন্ত্রীর হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। গভর্ন করবার ক্ষমতা আজকে মুখ্যমন্ত্রীর হাত থেকে কেড়ে নেওয়া হয়েছে। তৃণমূলের তরফ থেকে এটা অভিযোগ করা হচ্ছে, একটি টেলিফোনিক কথোপকথন আপলোড করেছেন যে গোটাটাই প্রি প্ল্যান। বিজেপির তরফ থেকে আগে থেকেই এটা পরিকল্পনা করা ছিল এবং পরিকল্পনা অনুযায়ী স্ক্রিপ্ট ফলো করে ইডি দিয়ে অপারেশন করেছে। কিন্তু অনেক দিন ধরে এই কথা বলছেন, আর সমস্ত কথার প্রতিক্রিয়া দেবার তো প্রয়োজন নেই। উনি যেটা বলছেন, উনি এখন বলতে পারছেন, তার জন্য আমার ভালো লাগছে। কারণ একসময় এই কুণাল ঘোষের সঙ্গে এই সরকার যা করেছে, মানে তার যে আত্মচিৎকার, তার যে ব্যথা যন্ত্রণায় তিনি সাংবাদিকদের কিছু বলতে চেয়েছিলেন, পুলিশ মুখে মানে একটা বিকৃত আওয়াজ করে আর গাড়ির বনেট চাপড়ে যেভাবে কুণাল ঘোষের কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করেছিল, আমার মনে হয় তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ঘটনা হচ্ছে এই মুখ্যমন্ত্রীর সবুজ ফাইল। দুটোর মধ্যে মিল আছে প্রবল। না না, আমি তো বলছি কুণাল ঘোষের আজকে যিনি কথা বলতে পারছেন, বিবৃতি দিতে পারছেন, এটা শুনে ভালো লাগছে। কুণাল ঘোষ একজন প্রতিভাবান সাংবাদিক। কুণাল ঘোষের লেখনী শক্তি নিয়ে আমাদের কোথাও কোনো বক্তব্য নেই, কিন্তু কুণাল ঘোষের সেদিনের কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করার যে পদ্ধতি পুলিশকে দিয়ে, আর এখানে পুলিশকে সঙ্গে নিয়ে ফাইল ছিনতাই, এই দুটো ঘটনা সমান। এই দুটো ঘটনা এক।
এটা হয়তো ভবিষ্যতে কুণাল ঘোষপন্থীর বইতে লিখবেন আত্মজীবনী। কিন্তু সুবিধা আপনারা যখন এত কথা বলছেন, বলা হচ্ছে দাদা সম্বোধন করে 13 জন ইডি অফিসার মুম্বাই থেকে যাচ্ছেন এবং সেখানে সিজিও কমপ্লেক্সে একটি বৈঠক করবেন এবং গোটা অপারেশনটা তত্ত্বাবধান করবেন স্বরাষ্ট্র মন্ত্রকের যে একজন আধিকারিক। পুরো বিষয়টি পরিকল্পিত এবং তিনি অভিযোগ করছেন একটি চ্যাট সামনে এনে সেখানে দাদা সম্বোধন করা হয়েছে। এটা কি বলবেন? কেউ যদি কাউকে দাদা ভাই বলে সম্বোধন করেন এবং এটা যদি পূর্ব পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসাকে চরিতার্থ করবার মতো কোনো ঘটনা হয়, তাহলে কুণাল ঘোষের উচিত ওই চ্যাট নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছে যাওয়া, আদালতের দ্বারস্থ হওয়া। পশ্চিমবঙ্গের মানুষের সামনে এগুলো বলে কোনো লাভ হবে না, কারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে। যে ঘটনা আরজিকরকে কেন্দ্র করে ওই রাত দখলে মানুষের স্বতঃস্ফূর্ত জনপ্লাবন, জনপ্রতিরোধ, প্রতিবাদ দেখেছে। স্বাধীন ভারতের ইতিহাসে খাদ্য আন্দোলনের পরে পশ্চিমবঙ্গে এ ধরনের প্রতিবাদ কোনোদিন মানুষ দেখেনি। এক, সেটা শুধু ওই মেয়েটিকে কেন্দ্র করে ছিল না, সেটা ছিল তৃণমূল যে সার্বিক ব্যবস্থা তৈরি করেছে তার বিরুদ্ধে। দুই, মেসিকে কেন্দ্র করে জেনজি যাদের খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছিল, যাদের নতুন একটা তৃণমূল কংগ্রেস যাদেরকে অ্যাড্রেস করার চেষ্টা করছে, আজকে তারা আজকে গোটা স্টেডিয়াম জুড়ে দাঁড়িয়ে একটা সরকারকে চোর চোর বলে চিৎকার করবে। এর থেকে বড় উদাহরণ দৃষ্টান্ত আর কি হতে পারে? পুলিশ মন্ত্রী, পুলিশের সর্বোচ্চ আধিকারিক, যার জন্য তিনি ধর্ণা পর্যন্ত দিয়েছিলেন রাস্তায় বসে, তিনি তাকে শোকজ করলেন আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঘটনায়। পুলিশ মন্ত্রী তার পুলিশ আধিকারিককে শোকজ করছেন, ডিজিকে শোকজ করছেন। এ ধরনের নজিরবিহীন ঘটনায় ভারতবর্ষের কোন রাজ্যে আছে? তিনি তাকে অবিলম্বে সরিয়ে দিতে পারতেন। তার দায়িত্বজ্ঞানহীনতা বা তার কর্তব্য পালনে তিনি ব্যর্থ হয়েছেন বলে তিনি তাকে রিমুভ করতে পারতেন, কিন্তু তাকে শোকজ করলেন। এবং সেই ডিজিকে অন্তত একটা কথা বলার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন যারা এই টাকা নিয়ে গেল সে তাদের উচিত হচ্ছে টাকাটা দর্শকদের ফেরত দেওয়া উচিত। দিতে হবে তিনি বলতে পারেন না, সেই বলার এখতিয়ার বা অধিকার তার নেই, এটা সম্পূর্ণ একটা আইনের বিষয়। কিন্তু তো অন্তত এই কথাটা তিনি বলেছিলেন যে টাকা ফেরত দেওয়া উচিত, সেজন্যই হয়তো তাকে শোকজ করা হলো। ওই টাকাটা কার টাকা ছিল? একজনকে গ্রেপ্তার করলেন যিনি অর্গানাইজার ছিলেন, তার কাছে এত টাকা ছিল। কারা টাকা দিল? কোন সংস্থা টাকা দিল? কোন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে? কোন নেতার যোগাযোগ আছে? মেসি তো বিনা পয়সায় শুধু মুখের কথা এখানে সে নামেননি। একজন সেলিব্রিটি 70% টাকা আগে নিয়ে বিমানে চড়েন এবং তারপরে যখন হোটেলে এসে পৌঁছন, বিমান থেকে নেমে বাদ বাকি পেমেন্ট হওয়ার পর তিনি সেখান থেকে এগিয়ে তার ঘটনা মানে তার যেটা ভেন্যু আছে সেখানে পৌঁছন। সেখানে মেসির টাকাটা কে পেমেন্ট করেছে, কোন অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছিল, সেটা তো তদন্ত করে দেখা উচিত আগে। এই টাকাগুলো কার টাকা লুট হলো? মানুষের টাকা। 11,000 5,000 টাকা দিয়ে মানুষ টিকিট কিনলো, টিকিট ব্ল্যাক পর্যন্ত হলো বাইরে। মেসিকে দেখার জন্য এত উন্মাদনা। 200 টাকা 300 টাকা করে জল খেলো, 10 টাকার চিপস 100 টাকা করে ভেতরে বিক্রি হলো। কার টাকা লুট হয়ে গেল? আর গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে চোর চোর বলে চিৎকার করছে, তারপরেই সরকারটার ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। আপনারা যখন এতগুলো অভিযোগ করছেন, সমস্ত কিছু করছেন, অমিত শাহর দপ্তর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, তাদের তরফ থেকে কোনো অফিসিয়াল কোনো বিবৃতি বা যেখানে মুখ্যমন্ত্রী নিজে ফাইল নিয়ে এলেন, আপনারা অভিযোগ করছেন, এতগুলো অভিযোগ রয়েছে, এক ইডি অফিসারদের সামনে দিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে এলেন কিভাবে? সেই প্রশ্ন তুলছে কংগ্রেস, সিপিআইএম, যে সবটাই সেটিং, কেউ কাউকে করবে না এবং এটাই চলতে থাকবে। দেখুন, এবার কিন্তু কংগ্রেস আর তৃণমূলের সিপিএম এর ভোট গতবার একটা শতাংশ ছিল, এবার নোটা নিচে চলে যাবে। কারণ এই সেটিং তত্ত্ব বলতে বলতে তারা নিজেদের শূন্যে নামিয়ে এনেছে। শতাব্দী প্রাচীন দল হিসেবেও তারা পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব রাখতে পারেননি। এটা হচ্ছে তাদের বর্তমান অবস্থা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এ ধরনের কোনো প্রশ্ন যদি করার থাকে আপনার সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্রকে প্রশ্ন করতে পারেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।